দ্য শাইনিং আমেরিকান লেখক স্টিফেন কিংয়ের একটি ভৌতিক উপন্যাস। 1977 সালে প্রকাশিত এ বই স্টিফেন কিংয়ের তৃতীয় প্রকাশিত ও প্রথম হার্ডব্যাক বেস্ট সেলার বই। এ বইয়ের সাফল্যই কিংকে ভৌতিক জনরার একজন বিখ্যাত লেখকে প্রতিষ্ঠিত করেছিল। স্টিফেন কিংয়ের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব এ উপন্যাসে রয়েছে, বিশেষত তার দ্য স্টেনলি হোটেল ভ্রমণ ও মাদকাসক্তি থেকে মুক্তির ঘটনা। 2013 সালে প্রকাশিত ডক্টর স্লিপ মুভিটি এ উপন্যাসের কাহিনীরই অনুসরণ করেই তৈরি হয়েছে। এ উপন্যাসের উপর ভিত্তি করে 1980 সালে দ্য শাইনিং চলচ্চিত্রটি নির্মিত হয়, যা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ভৌতিক মুভিগুলোর মধ্যে অন্যতম। আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। আজকে শুনবেন দ্য শাইনিং উপন্যাসটির তৃতীয় পর্ব। যারা প্রথম পর্বটি এবং দ্বিতীয় পর্বটি মিস করেছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্ব দুটি শুনে নিতে পারেন। তাহলে আপনাদের উপন্যাসটি বুঝতে সহজ হবে। এখন আর কথা না বাড়িয়ে শুরু করছি দ্য শাইনিংয়ের তৃতীয় পর্ব। আজকে শুনবেন দ্য শাইনিং উপন্যাসটির তৃতীয় পর্ব। যারা প্রথম পর্বটি এবং দ্বিতীয় পর্বটি মিস করেছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্ব দুটি শুনে নিতে পারেন। তাহলে আপনাদের উপন্যাসটি বুঝতে সহজ হবে। এখন আর কথা না বাড়িয়ে শুরু করছি দ্য শাইনিংয়ের তৃতীয় পর্ব। পাইপিংয়ের কী অবস্থা? ওটার কথাই মাত্র বলতে গিয়েছিলাম, এদিকে আসুন। ওরা দুজন একটা লম্বা চারকোনা ঘরে এসে ঢুকলো, যেটাকে দেখলে মনে হয় যে মাইলের পর মাইল জুড়ে ঘরটা ছড়িয়ে আছে। ওয়াটসন একটা কার্ড ধরে টানবার পর ওদের মাথার উপর একটা 75 ওয়াটের বাল্ব দুলতে দুলতে অসুস্থ হলুদে আলো ছড়াতে লাগলো। ওদের ঠিক সামনেই ছিল এলিভেটর শ্যাফটের নিচের অংশ। ওখানে পুলিশ সাথে লাগানো ভারী গ্রিজ দেয়া কেবল ঝুলছে। তার সাথে ছিল একটা ভারী তেল চিটচিটে মোটর। ঘরটার চারিদিকে খবরের কাগজে ভর্তি বাক্স রাখা ছিল। আরও কিছু কার্টন রাখা ছিল, যেগুলোর গায়ে নানা ধরনের সিল মারা রেকর্ড, ইনভয়েস, রিসিট ইত্যাদি। ঘরটা থেকে প্রাচীন স্যাঁতস্যাঁতে এক ধরনের গন্ধ বের হচ্ছে। কয়েকটা কার্টন সময়ের ভারে ছিঁড়ে নিজেদের ভেতরের হলুদ কাগজ দেখাচ্ছিল, যেগুলোর বয়স কম করে হলেও 20 বছর হবে। জ্যাক অবাক হয়ে সব কিছু দেখছিল। পুরো ওভারলুক হোটেলের ইতিহাস হয়তো এই কার্টুনগুলোর ভেতর লুকিয়ে আছে। এই লিফটটাকে চালু রাখা মহা ঝামেলার ব্যাপার। ওয়াটসন লিফটের দিকে বুড়ো আঙ্গুল নাচিয়ে বলল, আমি জানি যে অ্যালম্যানকে সরকারি লিফট ইন্সপেক্টরের টেবিলের তলা দিয়ে মোটা অঙ্কের টাকা চালান দিতে হচ্ছে যাতে এই লিফটটা চেক না করা হয়। এখানে হচ্ছে সেন্ট্রাল পাইপিং। ওদের দুজনের সামনে ইনসুলেশন আর স্টিলের ব্যান্ডে মোড়া 5টা পাইপ দাঁড়িয়েছিল। পাইপগুলো লম্বা হতে হতে ছাদের কাছাকাছি অন্ধকারে হারিয়ে গেছে। ওয়াটসন মাকড়সার জালে ঢাকা একটা শেলফের দিকে ইশারা করল। ওখানে বেশ কয়েকটা ন্যাকড়ার পাশে রাখা ছিল একতরা কাগজ। এখানে পাইপিংয়ের সব প্ল্যান ট্যান রাখা আছে। ও বলল, মনে হয় না আপনার পাইপে লিক হওয়া নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে। তবে মাঝে মাঝে ঠান্ডায় পাইপগুলো জমে যায়। যদি আপনি রাতের বেলা মাঝে মাঝে পানির কলগুলো চালু রাখেন তাহলে তা হবার কথা নয়। কিন্তু হোটেলে 400-র বেশি কল আছে। উপরের ওই শালা মোটকা চেঁচিয়ে গলার রক ছিঁড়ে ফেলবে যদি পানির বিলটা দেখে, তাই না? আপনার কথা সম্পূর্ণ সত্য। ওয়াটসন প্রশংসার চোখে জ্যাকের দিকে তাকালো। আপনি আসলেই কলেজে পড়াতেন, তাই না?
একদম বইয়ের ভাষায় কথাবার্তা বলেন। আমার এসব শুনতে ভালোই লাগে, যদি না আবার আপনি ওই মেয়েলি আতেলদের মতো হন। অনেকগুলো আতেলকে আমি চিনি যারা এরকম ন্যাকা স্বভাবের। জানেন, কিছুদিন আগে যে কলেজে দাঙ্গা লাগলো তার জন্য দায়ী কারা? এসব সমকামী আতেলরাই। ওরা নাকি আর সমাজের কাছ থেকে নিজেদের লুকিয়ে রাখতে চায় না, সমাজকে ওদের মেনে নিতেই হবে। দুনিয়া কোথায় যাচ্ছে চিন্তা করে দেখেন। দেখেন, পাইপ জমলে এখানে জমার সম্ভাবনাই বেশি। এখানে কোনো তাপ এসে পৌঁছায় না, এমনিতেও আপনি অন্য পাইপগুলোর কাছে যেতে পারবেন না, তাই ওগুলো নিয়ে মাথা না ঘামানোই ভালো। এখানে আসাটা আমার একদমই পছন্দ নয়। চারদিকে মাকড়সার জালে ভরা, গা ছমছম করে। আলম্যান বলল যে প্রথমে যে কেয়ারটেকার ছিল সে নাকি নিজের বউ বাচ্চাকে মেরে ফেলবার পর আত্মহত্যা করে। হ্যাঁ, ওই গ্রেডি লোকটা। ওকে প্রথমবার দেখে আমি বুঝেছিলাম যে ও খুব সুবিধার লোক নয়। সব সময় শয়তানের মতো দাঁত বের করে হাসি দিত। তখন হোটেলটা মাত্র আবার ব্যবসা শুরু করেছিল, আর আলম্যান তখন টাকা বাঁচানোর জন্য কোনো সন্ত্রাসীকেও কাজে নিতে রাজি ছিল। ন্যাশনাল পার্কের একজন রেঞ্জার পরে ওদের খুঁজে পায়। তখন একটা ফোনও কাজ করছিল না। ওরা সবাই 4 তলার পশ্চিম উইংয়ে পড়েছিল বরফে জমে যাওয়া অবস্থায়। বাচ্চা মেয়েগুলোর জন্য আমার খুব খারাপ লেগেছিল। মাত্র 8 আর 6 বছর বয়স ছিল ওদের, ফুটফুটে দুটো বাচ্চা। ওদের দিকে তাকানো যাচ্ছিল না। আলম্যান তো শীতকালে ফ্লোরিডায় একটা রিসোর্ট চালায়। ওখান থেকে ও একটা প্লেন নিয়ে ছুটে আসে এখানে। বরফের কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল দেখে ও স্লেজে চড়ে আসে। স্লেজে, বিশ্বাস করতে পারেন? এই খবরটা পেপার থেকে দূরে রাখতে ওর কালো ঘাম ছুটে গিয়েছিল। তবে ও ভালোই সামলেছিল, স্বীকার করতেই হবে। শুধু ডেনভার পোস্ট কাগজে ছোট্ট করে এসেছিল খবরটা, আর স্টেটস পার্কের যে একটা নামকাওয়াস্তে পেপার আছে ওটাতে অবিচুয়ারি ছেপেছিল, কিন্তু ওইটুকুই। এই হোটেলের এমনিতেই যে বদনাম, তাতে এ খবরটা দাবানলের মতো ছড়িয়ে যাবার কথা। আমি ভেবেছিলাম কোনো রিপোর্টার হয়তো এই গ্রেডির অজুহাতে আবার পুরনো গুজবগুলো টেনে নিয়ে আসবে। কিসের গুজব? ওয়াটসন কাঁধ ঝাঁকালো। সব বড় বড় হোটেলের নামেই গুজব ছড়ায়। ও বলল, যেমন করে সব বড় হোটেলেই ভূত দেখা যায়। কেন? একটা কারণ হচ্ছে এখানে নানা রকমের মানুষের আসা যাওয়া চলতে থাকে। তাদের মধ্যে কেউ কেউ রুমে আচমকা পটল তোলে, হার্ট অ্যাটাক বা স্ট্রোক এরকম কিছু হয়ে। হোটেলের মতো কুসংস্কারচ্ছন্ন জায়গা খুব কমই আছে। হোটেলে 13 তলা বা 13 নম্বর রুম থাকে না। রুমে ঢুকবার দরজার পেছনে কোনো আয়না থাকে না, অশুভ হবার ভয়ে। মাত্র এই গত জুলাই মাসেই এক বুড়ি মহিলা মারা যায় আমাদের হোটেলে। ওটাও আলম্যানের সামলাতে হয়েছিল, আর নিশ্চিত থাকতে পারেন যে ভালোভাবেই সামলেছিল। এজন্যই ওর বেতন প্রতি মৌসুমে $22,000। আর ওকে আমি যতই অপছন্দ করে থাকি, স্বীকার করতেই হবে যে ও টাকাটা হালাল করেই খায়। মাঝে মাঝে মনে হয় যে কিছু মানুষ এখানে ঝামেলা পাকাবার জন্যই আসে, আর আলম্যানকে রাখা হয়েছে সেসব ঝামেলা ঠিক করবার জন্যে। একবার এক মহিলা আসে, প্রায় 60-এর মতো বয়স হবে, আমার সমান। সেই মহিলার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক দেয়া, কানে আর গলায় ঝলমলে গয়না, আর এত ছোট স্কার্ট পরেছে যে কুচকানো চামড়াওয়ালা উড়ু দেখা যাচ্ছে। মহিলার সাথে আবার এক ছোকরাও ছিল। সে ছোকরার চুল কোমর ছোঁয়া, আর এমন টাইট প্যান্ট পরেছে যে ভেতরের সব কিছু বোঝা যায়। ছেলের বয়স 17-র বেশি হবে না। ওরা হয়তো 1 সপ্তাহের জন্য ছিল বা 10 দিন, আর প্রত্যেক দিন একই কাহিনী। সারা দিন ওরা কলোরাডো লাউঞ্জের বারে পড়ে থাকতো। বুড়ি একটার পর একটা শট নিত মদের, আর ছেলেটা একটা বোতল নিয়ে আস্তে আস্তে সারাদিন লাগিয়ে খেত। বুড়ি মাঝে মাঝে গল্প বলতো, হাসাহাসি করত, আর প্রত্যেকবার মহিলা হাসার পর ছেলেটাও পুতুলের মতো দাঁত বের করে হাসত, যেন মহিলা ওর সুতো ধরে টান দিয়েছে। তারপরে ওরা যেত ডিনার খেতে, ছেলেটা হাঁটতে হাঁটতে আর মহিলা টলতে টলতে। ছেলেটা আমাদের ওয়েট্রেসদের সাথে ফষ্টি নষ্টি করতো খাবার সময়, কিন্তু এগুলো মহিলার চোখেই পড়তো না। বুড়ির কতক্ষণ জ্ঞান থাকবে তা নিয়ে আমরা মাঝে মাঝে বাজিও ধরতাম। ওয়াটসন কাঁধ ঝাঁকালো। তারপর একদিন ছেলেটা রাত 10টার দিকে নিচে নামলো। ও এসে বলে যে ওর স্ত্রী এখন একটু অসুস্থ।
মানে বুড়ি প্রতি রাতের মতো আবার বেহুশ হয়ে গিয়েছিল আর কি। ছেলেটা বলল যে ও ওষুধ কিনতে যাচ্ছে। সেই যে পোর্শেটা নিয়ে ছেলেটা বের হলো, তারপর থেকে ওর আর কোনো পাত্তা নেই। তার পরদিন মহিলা নিচে এসে ভাব দেখালো যেন কিছুই হয়নি, কিন্তু যত সময় যেতে লাগলো ওর চেহারা আস্তে আস্তে তত ফ্যাকাশে হয়ে আসতে লাগলো। একসময় আলম্যান ওকে জিজ্ঞেস করলো যে পুলিশকে ফোন করা উচিত হবে কিনা। ছেলেটা হয়তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। শুনে বুড়ি আরেকটু হলে ওর ওপর ঝাঁপিয়েই পড়েছিল আর কি। না না না, ও খুব ভালো গাড়ি চালায়, কোনো চিন্তা নেই, ডিনারের আগেই ও চলে আসবে। সেদিন বিকাল 3টার দিকে মহিলা কলোরাডো বারে নেমে আসে। তারপর আর ওর ডিনার খাওয়া হয়নি। সে 10:30টার দিকে নিজের রুমে ফিরে যায়। তারপর আর কেউ তাকে জীবিত অবস্থায় দেখেনি। কেন? তার কি হয়েছিল? কাউন্টি করোনার বলেছিল যে মহিলা আকণ্ঠ মদের পাশাপাশি 30টা ঘুমের ওষুধ খেয়েছে। পরের দিন ওর স্বামী এসে হাজির হয়। সে আবার নিউ ইয়র্কের কোনো বড় উকিল। ও তো এসেই আলম্যানের ঘুম হারাম করে ছাড়ল। এই মামলা করব, সেই মামলা করব, সবাইকে ফকির বানিয়ে ছাড়ব, এসব কথা। কিন্তু আলম্যানও চালুমাল। ও কিছুক্ষণের মধ্যে উকিলকে ঠান্ডা করল, সম্ভবত এটা বলে যে জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করলে ওর বউয়েরও বদনাম হবে। সব খবরের কাগজে আসবে যে প্রখ্যাত উকিলের স্ত্রীর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা, হ্যান ত্যান আরও অনেক কিছু। পুলিশ পরে পোর্শেটাকে লিওন্সের কাছে একটা খাবারের দোকানে খুঁজে পায়। আলম্যান কিছু গুটি চেলে গাড়িটাকে আবার উকিলের কাছে ফেরত দেবার ব্যবস্থা করে। তারপর ওরা দুজন মিলে কাউন্টি করোনার আর্চার হটনের ওপর চড়াও হয়। ওরা আগের রিপোর্ট বদলিয়ে নতুন করে লেখায় যে আসলে অসুখের কারণে মৃত্যু ঘটে, হার্ট অ্যাটাক। আর্চার এখন একটা দামি ক্রাইসলার গাড়ি চালায়। আমি ওকে দোষ দেই না, যেটাতে লাভ হয় মানুষের সেটাই করা উচিত, বিশেষ করে বুড়ো বয়সে। রুমালটা আবার দেখা দিল। ফ্যাত উকি পকেটে চালান। শেষে কি হলো? 1 সপ্তাহ পরে এক বেয়াক্কেল কাজের মেয়ে, ডেলোরেস ভিকি তার নাম, ওই রুমটা গোছাতে গিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে আসে ও বলে যে ও বাথরুমে এক মহিলার লাশ দেখেছে, বাথটাবে শোয়ানো। লাশটার চেহারা নীল হয়ে ফুলে গিয়েছিল। কাজের মেয়েটা বলে, আর আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছিল। এটা শুনবার 2 সপ্তাহের মধ্যে আলম্যান ওকে বরখাস্ত করে দেয়। আমার ধারণা আমার দাদা 1910-এ হোটেলটা খোলার পর প্রায় 50 থেকে 80 জন মানুষ মারা গেছে এখানে। ও ধূর্ত চোখে জ্যাকের দিকে তাকালো। জানেন বেশিরভাগ মরে কিভাবে? যেসব মেয়েকে ওরা সাথে নিয়ে আসে তাদের সাথে রঙ্গলীলা করতে করতে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে। এ ধরনের রিসোর্টে এসব মানুষই বেশি আসে, যারা বুড়ো বয়সে শেষ একবার যৌবনের আনন্দ উপভোগ করতে চায়। মাঝে মাঝে এসব খবর ফাঁস হয়ে যায়। সব ম্যানেজার তো আর আলম্যানের মতো পাকা নয়, তাই ওভারলুকের ভালোই বদনাম আছে। বদনাম দুনিয়ার সব হোটেলেরই আছে। কিন্তু কোনো ভূতটুত নেই তো? মিস্টার টরেন্স, আমি এখানে সারা জীবন ধরে কাজ করছি। আপনার বাচ্চার যে বয়স দেখলাম আপনার ওই ছবিটার, আমি সে বয়স থেকে এখানে খেলি। আমি এখনও কোনো ভূত দেখিনি। আপনি যদি আমার সাথে আসেন তাহলে আপনাকে এখন আমি সরঞ্জাম রাখার ঘরটা দেখাতে নিয়ে যাব। ঠিক আছে। ওয়াটসন হাত বাড়িয়ে লাইটটা বন্ধ করবার সময় জ্যাক বলে উঠল, এখানে অনেক কাগজ জমিয়ে রাখা দেখছি। ঠিকই বলেছেন, দেখে মনে হয় গত 1000 বছরের পেপার এখানে ফেলে রাখা। খবরের কাগজ, হিসাবের দলিল, আরও কত কি ঈশ্বরই জানেন। আমার বাবার ভালো জানা ছিল এখানের কোন কাগজ কিসের জন্য, কিন্তু এখন আর কেউ খবর রাখে না। আমি মাঝে মাঝে ভাবি যে পুরো স্তূপটাকেই পুড়িয়ে ফেলব, যদি আলম্যান চেঁচামেচি না করে। করবে না, আমি যদি ওকে এটা বলে ভয় দেখাই যে এখানে ইঁদুর থাকতে পারে। তাহলে ইঁদুরের সমস্যা আসলেই আছে? কয়েকটা তো আছে বলেই মনে হয়। আলম্যান আপনাকে যে ইঁদুর মারার ফাঁদ আর বিষের কথা বলেছে ওগুলো আমার কাছে আছে। আপনার ছেলের কাছ থেকে জিনিসগুলো সরিয়ে রাখবেন মিস্টার টরেন্স। আপনি নিশ্চয়ই চান না যে ওর কিছু হোক।
অবশ্যই নয়। ওয়াটসনের মুখে উপদেশটা বন্ধুত্বপূর্ণই শোনালো। ওদের সিঁড়ির কাছে গিয়ে একটু থামতে হলো। ওয়াটসনের আবার নাক ঝাড়তে হবে। আপনি দরকারি অদরকারি সব ধরনের সরঞ্জামি ইকুইপমেন্ট শেডে পাবেন, আর ছাদের টালির ব্যাপারটাও আছে। আলম্যান কি আপনাকে বলেছে? হ্যাঁ, ও পশ্চিমের ছাদের একটা অংশতে নতুন করে টালি লাগাতে চায়। ওই মোটকা শুয়োরটা আপনার কাছ থেকে যতটুকু পারে মাগনা কাজ আদায় করে নিতে চায়। আবার গ্রীষ্মকাল আসলে আপনাকে বলবে যে কোনো কিছুই ঠিকমতো করা হয়নি। একবার তো আমি ওর মুখের ওপর বলে দিয়েছিলাম। ওয়াটসন আনমনে বিড়বিড় করতে করতে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। জ্যাক ঘাড় ঘুরিয়ে অন্ধকার স্যাঁতস্যাঁতে রুমটার দিকে তাকিয়ে ভাবল, যদি পৃথিবীর কোথাও ভূত থেকে থাকে তাহলে এখানেই থাকবে। ওর মনে আবার বিশ্রী পুরনো স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠল। ঈশ্বর! জ্যাক টরেন্স মনে মনে বলল, এখন এক গ্লাস মদ পেলে মন্দ হতো না, অথবা 100 গ্লাস। অধ্যায় 4। ছায়া ভুবন। ড্যানি ওর দুধ আর বিস্কিট খেতে গেল 4:15টার দিকে। ও জানালা দিয়ে বাইরে তাকিয়ে থেকেই খাবার শেষ করলো। তারপর এসে ওর মাকে চুমু দিল, যে ঘুমাবার জন্য প্রস্তুত হচ্ছিল। মা বলল ভেতরে বসে টিভি দেখতে দেখতে অপেক্ষা করতে, তাহলে তাড়াতাড়ি সময় কাটবে। কিন্তু ড্যানি দ্রুত মাথা নেড়ে আবার উঠোনে যেয়ে বসল। প্রায় 5টা বেজে গিয়েছিল, যদিও ড্যানির কাছে ঘড়ি নেই আর ও এখনও ঘড়ি ঠিকভাবে দেখতে পারে না। ছায়ার দৈর্ঘ্য দেখে ও ঠিকই বুঝতে পারে কি সময় হয়েছে। ও নিজের গ্লাইডারটা হাতে নিয়ে নিচু সরে একটা ছড়া গান গাইতে লাগলো। ওরা স্টভিংটন থাকতে ড্যানি যে স্কুলটায় পড়ত, জ্যাক অ্যান্ড জিল নার্সারি স্কুল, সেখানে সবাই একসাথে এ গানটা গেত। এখানে আসার পর ওর আর স্কুলে যাওয়া হয় না, কারণ বাবার নাকি এখন টাকার টানাটানি চলছে। ও জানতো যে এটা নিয়ে ওর বাবা আর মা খুব চিন্তিত। ওরা মনে করে যে এই কারণে ড্যানির একাকিত্ব আরও বাড়ছে, আর মনে করে যে ড্যানি এর জন্য ওদের দোষ দেয়। কিন্তু সত্যি কথা বলতে ড্যানির আর জ্যাক অ্যান্ড জিল স্কুলে যাবার বেশি ইচ্ছা নেই। ওটা বাচ্চাদের স্কুল। ও এখনও ঠিক বড় হয়নি, কিন্তু ও এখন আর বাচ্চাও নেই। বড় ছেলেরা বড়দের স্কুলে যায় আর ওখানেই লাঞ্চ খায়। আম্মু এসে খাইয়ে দেয় না। ফার্স্ট গ্রেড, আগামী বছর। এই বছরটা বাচ্চা আর বড়র মাঝামাঝি সময়। ড্যানির তাতে কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে ওর অ্যান্ডি আর স্কটের কথা মনে পড়ে। স্কটের কথাই বেশি, কিন্তু ড্যানির তাতেও তেমন সমস্যা নেই। সামনে যা হবে তার জন্যে একা একা অপেক্ষা করাই ওর কাছে সবচেয়ে ভালো বলে মনে হয়। ড্যানি ওর বাবা মার ব্যাপারে অনেক কথাই বুঝতে পারে। ও এটাও বুঝতে পারে যে মাঝে মাঝে ওর বাবা মা এটা পছন্দ করে না, আর মাঝে মাঝে ওরা এটা বিশ্বাস করে না। কিন্তু এক সময় তো ওদের বিশ্বাস করতেই হবে, আর ড্যানির অপেক্ষা করতে আপত্তি নেই। মাঝে মাঝে অবশ্য ড্যানির মনে হয় যে বাবা মা ওকে আর একটু বিশ্বাস করলে ভালো হতো। যেমন আজকে মা অ্যাপার্টমেন্টের বিছানায় শুয়ে বাবার চিন্তায় প্রায় কেঁদে যাচ্ছিল। মা যে জিনিসগুলো নিয়ে মন খারাপ করছিল তাদের মাঝে কয়েকটা ড্যানির বুঝবার ক্ষমতার বাইরে, যেমন পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা, বাবার রাগ আর অপরাধবোধ, আর ভবিষ্যতে ওদের কি হবে এসব জিনিস। তবে মায়ের সব থেকে বেশি চিন্তা হচ্ছে দুটো কথা ভেবে। একটা হচ্ছে যে বাবা হয়তো পাহাড় থেকে নামবার সময় কোনো দুর্ঘটনায় পড়েছে, আর একটা হচ্ছে বাবা হয়তো আবার খারাপ কাজটা করছে। ড্যানি খুব ভালো করেই জানতো খারাপ কাজটা কি। স্কটি অ্যান্ডারসন, যে ওর চেয়ে 6 মাসের বড়, ওকে ব্যাপারটা বুঝিয়ে বলেছে। স্কটি জানতো কারণ ওর বাবাও একসময় খারাপ কাজটা করত। স্কটি বলেছিল যে একবার ওর বাবা ওর মার চোখে ঘুষি মেরে মাকে মাটিতে ফেলে দেয়। এরপর স্কটির বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ড্যানির জীবনের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ হচ্ছে ওটা, ডিভোর্স। ওর মাথায় শব্দটা সব সময় ভেসে ওঠে রক্তের মতো লাল অক্ষরে, আর শব্দটার চারপাশে জড়িয়ে থাকে বিষাক্ত সাপ। ডিভোর্স হলে তোমার বাবা আর মা আর একসাথে থাকবে না। তুমি কার সাথে থাকবে তা নিয়ে ওদের মধ্যে কোর্টে অনেক বড় তর্ক হবে। এরপর তোমার যে কোনো একজনের সাথে যেতে হবে, বাবা নয়তো মা, আর অন্যজনের সাথে হয়তো তোমার আর কখনোই দেখা হবে না।
ডিভোর্সের ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক জিনিসটা হচ্ছে যে ড্যানি ওর বাবা মার মনে এই শব্দটা প্রায়ই ঘুরপাক খেতে দেখেছে। কখনো কখনো ছায়ার মতো আবছাভাবে, আবার কখনো কখনো মেঘলা আকাশের মতো প্রকট। ও বাবার কাগজপত্র এলোমেলো করবার পর বাবা যখন ওর হাত ভেঙে ফেলে তখন শব্দটার আনাগোনা সবচেয়ে বেড়ে গিয়েছিল। বাবা মা দুজনের মনেই তখন শব্দটা ঘোরাফেরা করছিল, বিশেষ করে আম্মুর। ড্যানি তখন কথাটা পরিষ্কার শুনতে পেত, একঘেয়ে বেসুরো একটা গানের মতো। আম্মু সারাদিন ভাবত বাবা কিভাবে ওর হাত ভেঙে ফেলেছে বা স্কুলের ছেলেটাকে কিভাবে মেরেছে। বাবা ভাবত যে সে না থাকলেই হয়তো মা আর ড্যানি ভালো থাকবে। বাবা তখন সবসময়ই খুব কষ্টের মাঝে থাকত আর খারাপ কাজটার কথা চিন্তা করত। বাবা চাইতো কোনো অন্ধকার জায়গায় যেয়ে টিভি দেখতে দেখতে খারাপ কাজটা করতে যতক্ষণ না বাবার মাথা ঠান্ডা হচ্ছে। কিন্তু আজকে বিকালে আম্মুর সে কথা ভেবে মন খারাপ করবার কোনো দরকার ছিল না। ড্যানির ইচ্ছা হচ্ছে উপরে যেয়ে আম্মুকে এ কথাটা বলতে। রাস্তায় কোনো দুর্ঘটনা হয়নি, বাবাও কোথাও যেয়ে খারাপ কাজটা করছে না, বাবা এখন ফিরে আসছে। ড্যানি দেখতে পাচ্ছিল যে বাবার গাড়িটা লিওন্স আর বোল্ডারের মাঝে একটা রাস্তায় ঘর ঘর আওয়াজ তুলে আস্তে আস্তে এগিয়ে আসছে ওদের বাড়ির দিকে। বাবা খারাপ কাজটার কথা ভাবছে না, বাবা ভাবছে। ড্যানি চোখ কুঁচকে উপর দিকে তাকালো। মাঝে মাঝে ও খুব জোর দিয়ে কিছু চিন্তা করলে ওর অসুবিধা হয়। একদিন এমন হয়েছে যে ওর ডিনার টেবিলে বসে বাবা মায়ের সাথে রাতের খাবার খাচ্ছে। এমন সময় একজনের মনে ডিভোর্স কথাটা ভেসে উঠল। ড্যানি তখন প্রচণ্ড মনোযোগ দিয়ে বের করার চেষ্টা করছিল যে কে ভাবছে কথাটা। হঠাৎ ওর কি যেন হয়। কিছুক্ষণ পর ও উঠে দেখতে পায় যে মা ওকে জড়িয়ে ধরে কাঁদছে আর বাবা ব্যস্ত হয়ে কাকে যেন ফোন করছে। সেদিন ড্যানি ভয় পেয়েছিল। পরে ও বাবা মাকে বোঝানোর চেষ্টা করেছে যে ওর আসলে কিছু হয়নি। ও কোনো কিছুতে খুব মনোযোগ দিলে ওর সাথে এমন হয়। সেদিনই প্রথম ড্যানি ওদের টনির ব্যাপারে বলে, ওর অদৃশ্য খেলার সাথী। বাবা বলেছিলেন যে ড্যানির বোধহয় হ্যালুসিনেশন হয়েছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সেদিনের পর মা ড্যানিকে কথা দিতে বলে যে ও আর এমনভাবে আব্বু আম্মুকে ভয় দেখাবে না। ড্যানি তাতে রাজি হয়। সেদিন যা হয়েছিল তা ড্যানির নিজেরও ভালো লাগেনি। ও বাবার মনের কথা পড়বার চেষ্টা করছিল। তখন হঠাৎ করে সব কিছু অন্ধকার হয়ে যায়। জ্ঞান হারানোর আগে ও বাবার মনের গভীরে যেতে পেরেছিল। আর সেখানে ও ডিভোর্সের চেয়েও রহস্যময় ভয়ঙ্কর একটা শব্দ দেখতে পায়, আত্মহত্যা। এরপরে ড্যানি আর কখনো বাবার মনে ওই শব্দটা দেখতে পায়নি, আর দেখতে চায়ও নি। ও শব্দটার মানে পুরোপুরি বুঝতে না পারলেও এটা বুঝেছিল যে ওটা খুব খারাপ একটা শব্দ। তবে মাঝে মাঝে ও তীব্র মনোযোগ দিতে পছন্দ করে, কারণ এরকম করলে টনি আসে ওর সাথে দেখা করবার জন্যে। সবসময় নয়, বেশিরভাগ সময় ড্যানি শুধু কিছুক্ষণ ঝাপসা দেখে, তারপর আবার সব কিছু স্পষ্ট হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে ওর চোখের একদম কোনায় টনি দেখা দেয়, আর ওর গলা ভেসে আসে দূর থেকে। বোল্ডারে আসার পর এরকম দুবার হয়েছে। ড্যানির এটা দেখে ভালো লেগেছে যে টনি ওর পিছে পিছে ভারমন্ট থেকে এখানে চলে এসেছে। তার মানে ওর সব বন্ধু ওকে ছেড়ে চলে যায়নি। প্রথমবার যখন টনি আসে তখন তেমন কিছুই হয়নি। ড্যানি শুধু ঝাপসা দেখা শুরু করেছিল, আর তারপর টনি ওর নাম ধরে ডাকে, ব্যাস এই। কিন্তু দ্বিতীয়বার যখন ও আসে তখন ও ড্যানিকে ক্ষীণ স্বরে ডেকে নিয়ে যায়, ড্যানি দেখে যাও। ড্যানির তারপর মনে হয় যে ও একটা গভীর গর্তের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর মুহূর্তেই ও দেখে যে ও নিজের বাসার বেসমেন্টে দাঁড়িয়ে আছে, আর টনি আঙ্গুল দিয়ে একটা বাক্সের দিকে ইশারা করছে, যেখানে বাবার সব জরুরি কাগজপত্র থাকে, বিশেষ করে বাবার নাটক। দেখতে পাচ্ছ? টনি বলে ওর দূর থেকে ভেসে আসা সুরেলা গলায়। জিনিসটা সিঁড়ির নিচে রাখা, ঠিক সিঁড়ির নিচেই। ড্যানি সামনে ঝুঁকে দেখতে চাচ্ছিল টনি কিসের কথা বলছে, কিন্তু ওর আবার পড়ে যাবার মতো একটা অনুভূতি হয়। পর মুহূর্তেই ও দেখতে পায় যে ও উঠোনের দোলনাটা থেকে পড়ে যাচ্ছে, যেখানে ও টনি আসার আগে বসেছিল। ড্যানির ভালো করেই মনে আছে যে পড়ে ও বেশ ব্যথাও পেয়েছিল।
3-4 দিন পর বাবা রাগ করে সারা ঘর দাপিয়ে বেড়াচ্ছিল আর মাকে বলছিল যে কিছুতেই সে ট্রাঙ্কটা খুঁজে পাচ্ছে না, যেটার ভেতর নাটকের পাণ্ডুলিপিটা রাখা আছে। ড্যানি তখন বাবাকে বলে, বাবা, সিঁড়ির নিচে খুঁজলে তুমি জিনিসটা পেয়ে যাবে। বাবা ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে তারপর নিচে দেখতে যায়। ট্রাঙ্কটা ওখানেই ছিল, ঠিক যেখানে টনি বলেছিল যে থাকবে। এরপর বাবা ওকে কোলের ওপর বসিয়ে জিজ্ঞেস করে যে ওকে কে বেসমেন্টে আসতে দিয়েছে, উপরতলার টমি? বাবা এটা জানতে চাচ্ছিল কারণ একা একা নিচে আসা খুব বিপজ্জনক। বাবা এটাতে খুশি হয়েছে যে ড্যানি ওকে নাটকটা খুঁজে বের করতে সাহায্য করেছে, কিন্তু তার জন্যে ড্যানির এত বড় ঝুঁকি নেওয়া উচিত হয়নি। বাবা খুব মন খারাপ করবে যদি ড্যানি সিঁড়ি থেকে পড়ে নিজের পা ভেঙে ফেলে। বেসমেন্টের দরজাটা একবারও খোলা হয়নি, আর মাও এই কথাটার সাথে একমত হলো। ড্যানি কখনো নিচে যায় না, মা বলল, কারণ জায়গাটা অন্ধকার, স্যাঁতসেঁতে আর মাকড়সায় ভরা। আর ড্যানি কখনো মিথ্যা কথাও বলে না। তাহলে তুমি জানলে কিভাবে ডক? বাবা জিজ্ঞেস করেছিল। টনি আমাকে বলেছে। বাবা আর মা দ্রুত একজন আরেকজনের সাথে দৃষ্টি বিনিময় করে। ওরা এরকম কথা আগেও শুনেছিল, কিন্তু কখনোই ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করতে চায়নি। তার একটা কারণ হচ্ছে এটা নিয়ে বেশি মাথা ঘামাতে ওরা ভয় পায়, বিশেষ করে আম্মু। কিন্তু এখন আম্মু বাসার ভেতর ঘুমিয়ে আছে, ড্যানিকে দেখতে পাচ্ছে না। তাই ড্যানি গভীর মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করলো যে বাবা কি নিয়ে চিন্তা করছে। ওর ছোট্ট হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। ওর চোখ বন্ধ করবার দরকার ছিল না, কিন্তু প্রচণ্ড মনোযোগের কারণে ওর চোখ দুটো এমনিতেই ছোট হয়ে আসলো। ও কল্পনা করার চেষ্টা করলো বাবার গলা, জ্যাক ড্যানিয়েল টরেন্সের গলা। গলাটা একবার হাসছে, আবার রাগে বা দুঃখে ভারী হয়ে আসছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, কারণ বাবা চিন্তা করছে একটা কথা। চিন্তা করছে বাবা। ড্যানি আস্তে করে দীর্ঘশ্বাস ফেলে শরীর এড়িয়ে দিল। ও এখনো পুরোপুরি সজ্ঞানে আছে। ও সামনের রাস্তা দেখতে পাচ্ছে, রাস্তায় হাত ধরাধরি করে যে ছেলে আর মেয়েটা যাচ্ছে তাদের দেখতে পাচ্ছে। ওরা একজন আরেকজনকে ভালোবাসে। ওরা দুজনই আজকের দিনটার কথা ভাবছে, ভাবছে সারাদিন একসাথে কাটানোটা কত আনন্দময় ছিল। ওরা একটা বাড়ির সামনে দিয়ে হেঁটে গেল, যেটার ছাদ ঢাকা ছিল টালি দিয়ে, তাই না? সম্ভবত খুব বেশি ঝামেলা হবে না হোটেলের ছাদের টালি বদলাতে। ড্যানি কল্পনায় চলে গেল। টালি দিয়ে, তাই না? সম্ভবত খুব বেশি ঝামেলা হবে না হোটেলের ছাদের টালি বদলাতে। ওয়াটসন একটা মজার লোক, ওকে নাটকে ঢুকাতে পারলে খারাপ হয় না। হ্যাঁ, আমি তো পারলে সবাইকে ওখানে ঢুকিয়ে দিই। আচ্ছা, টালি, হোটেলে কি পেরেক পাওয়া যাবে? থুর, জিজ্ঞেস করতে ভুলে গেছি। অবশ্য পেরেক কিনে নিতে তেমন কোনো অসুবিধা নেই। ছাদে বোলতার বাসা থাকতে পারে, তাই না? আমার বোলতা মারার জন্যে যে কীটনাশক বোমা পাওয়া যায় ওগুলো কিনতে হবে। নতুন টালি, পুরনো টালি। তাহলে বাবা এই জিনিসটা নিয়ে চিন্তা করছে। ড্যানি জানে না ওয়াটসন কে, কিন্তু বাকি কথাগুলো বুঝতে ওর তেমন অসুবিধা হলো না। ও এটা ভেবে মজা পেল যে ও হয়তো একটা বোলতার চাক দেখতে পাবে। ড্যানি, ড্যানি। ড্যানি মাথা তুলে দেখতে পেল যে টনি রাস্তার ওপারে একটা স্টপ সাইনের কাছে দাঁড়িয়ে ওর দিকে হাত নাড়ছে। ওকে দেখে ড্যানির মন খুশিতে ভরে গেল, কিন্তু খুশির অন্তরালে কেন যেন ড্যানির একটু ভয় ভয় লাগছিল। টনিকে দেখে মনে হচ্ছে যে ওকে গভীর অন্ধকার ঘিরে আছে, কিন্তু টনি ডাকলে ওর না যাওয়ার প্রশ্নই আসে না। ড্যানির শরীর আরও শিথিল হয়ে এলো। ওর হাত দুটো ওর দুপাশে ঝুলতে লাগলো, আর থুতনি ওর বুকের কাছে নেমে এলো। তারপর ও অনুভব করলো যে ওর মনের একটা অংশ শরীরের ভেতর থেকে বেরিয়ে ছুটে গেল টনির দিকে। ড্যানি। টনির চারপাশের অন্ধকারে এখন সাদা আলোর ফোঁটা দেখা দিতে লাগলো। কাশি দেবার মতো একটা শব্দ হয়ে অন্ধকারটা রাতের আকাশ আর লম্বা গাছের আকৃতি নিল।
ওদের চারপাশ এখন সাদা বরফে ঢাকা। এত গভীর, টনি অন্ধকারের ভেতর থেকে বলল, আর ওর গলায় এমন একটা দুঃখের ছোঁয়া জড়িয়েছিল যে ড্যানি ভয় পেয়ে গেল। এত গভীর যে বের হওয়া সম্ভব নয়। আরেকটা আকৃতি দেখা দিল, বিশাল চারকোনা আর ভীতিপ্রদ একটা ঢালু ছাদ, অন্ধকারের ঝড়ে ঝাপসা হয়ে যাওয়া সাদা আলো, একটা টালিতে ঢাকা ছাদ, তার মধ্যে কিছু টালি অন্যগুলোর থেকে বেশি উজ্জ্বল, নতুন। ওর বাবা ওই নতুন টালিগুলো লাগিয়েছে, সাইড ওয়াইন্ডার শহর থেকে কেনা পেরেক দিয়ে লাগানো। এখন টালিগুলোও বরফে ঢেকে গিয়েছিল, বরফ সব কিছুকেই গ্রাস করে নিয়েছে। একটা অশুভ সবুজ আলো আস্তে আস্তে ফুটে উঠল বিল্ডিংটার সামনে। আলোটা কয়েকবার কেঁপে উঠল, তারপর একটা বিশাল খুলির রূপ ধারণ করল, যার নিচে আড়াআড়ি করে দুটো হাড় রাখা। বিষাক্ত, টনি আবার অন্ধকার থেকে বলে উঠল, বিষাক্ত। ড্যানি ওর চোখের কোণা দিয়ে আরও কয়েকটা সাইন দেখতে পেল। বিপদ, হাই ভোল্টেজ, দূরে থাকুন, সাবধান। ও কোনোটাই পুরোপুরি বুঝতে পারছিল না, ও এখনও লেখা পড়তে পারে না, কিন্তু ও অনুভব করছিল যে সবগুলো সাইনই ওকে কোনো কিছুর ব্যাপারে সতর্ক করবার চেষ্টা করছে। ড্যানির ভেতর আস্তে আস্তে একটা নিস্তেজ স্যাঁতস্যাঁতে আতঙ্ক প্রবেশ করল। সাইনগুলো মিলিয়ে গেল। এখন ওরা দুজন অদ্ভুত আসবাবপত্রে ভরা একটা রুমে দাঁড়িয়ে আছে, একটা অন্ধকার রুম যেটার জানালায় তুষার পড়ছে। ড্যানি অনুভব করছিল যে ওর গলা শুকিয়ে খটখট করছে আর ওর বুকে হাতুড়ির বাড়ি পড়ছে। বাইরে বুম বুম করে একটা জোরালো শব্দ হচ্ছিল, দরজায় জোরে ধাক্কা দেবার মতো। পায়ের আওয়াজ হলো। ঘরটার ওপাশে একটা আয়না দাঁড়া করানো ছিল, আর সেই আয়নার গভীরে সবুজ আগুন দিয়ে লেখা একটা শব্দ আস্তে আস্তে ফুটে উঠল, রেড ড্রাম। ঘরটাও আস্তে আস্তে মিলিয়ে গেল। এখন আরেকটা ঘর। ও চেনে এই ঘরটাকে। একটা উল্টানো চেয়ার, একটা ভাঙ্গা জানালা যেটা দিয়ে ঘরের ভেতর তুষার ঢুকে কার্পেটটাকে জমিয়ে দিয়েছে। জানালার পর্দা ঝুলিয়ে রাখবার রডটা ভেঙে একপাশে ঝুলছে। একটা ক্যাবিনেট উল্টিয়ে পড়ে আছে। আবার বুম বুম শব্দ, একটানা ছন্দময়, ভয়ঙ্কর। কাঁচ ভাঙ্গার আওয়াজ, মৃত্যু ধেয়ে আসছে ওর দিকে। একটা খসখসে গলা, উন্মুক্ত গলা শুনতে পাওয়া গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ড্যানি গলাটাকে চেনে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বজ্জাত ছেলে, তোকে আজ আমি মজা বুঝিয়ে ছাড়ব। প্রচণ্ড জোরে কিছু ভাঙ্গার শব্দ, কাঠ চিরে দুফাক হয়ে গেল। রাগ আর তৃপ্তির চিৎকার। রেড ড্রাম আসছে। ড্যানি রুমের চারপাশে দেখল দেয়াল থেকে ছেঁড়া ছবি ঝুলছে। একপাশে একটা রেকর্ড প্লেয়ার, আম্মুর রেকর্ড প্লেয়ার। রেকর্ডগুলো মাটিতে ছড়ানো ছেটানো অবস্থায় পড়ে আছে। পাশের বাথরুম থেকে এক টুকরো আলো আসছিল। বাথরুমের ভেতরের আয়নায় নিয়ন লাইটের একটা লাল শব্দ জ্বলছে আর নিভছে। রেড ড্রাম, রেড ড্রাম, রেড ড্রাম। না, ড্যানি ফিসফিস করে বলল, না টনি প্লিজ। আর বাথটাবের একপাশ থেকে একটা হাত ঝুলছে, এক ফোঁটা রক্ত হাতটার তালু থেকে গড়িয়ে এসে মাটিতে পড়ল। ড্যানি দেখতে পেল যে হাতটার নখগুলো সুন্দর করে কাটা। না না না, ও না, প্লিজ টনি, আমার ভয় লাগছে। রেড ড্রাম, রেড ড্রাম, রেড ড্রাম। বন্ধ করো টনি, এক্ষুনি। আস্তে আস্তে মিলিয়ে গেল ছবিটা। অন্ধকারে বুম বুম শব্দটা আবার হাতে লাগলো, জোরে, আরও জোরে। একসময় মনে হলো শব্দটা চারদিক থেকেই আসছে। এখনও একটা কার্পেটের ওপর নিচু হয়ে বসে আছে। কার্পেটটার গায়ে অন্ধকার বিভীষিকাময় আকৃতি খেলা করছিল। এখন ওর দিকে একটা ছায়া এগিয়ে আসছে। ছায়াটার শরীরে রক্ত আর মৃত্যুর গন্ধ।
ওটার হাতে একটা বিশাল হাতুড়ি, যেটা দিয়ে ও আশেপাশের সব কিছুতে বাড়ি মারছে। বাড়ি মেরে ছায়াটা দেয়াল থেকে পলেস্তারা খসিয়ে দিল, পর্দা ছিঁড়ে ফেলল আর দরজা ভেঙে ফেলল। বেরিয়ে আয় শয়তান, সাহস থাকলে বেরিয়ে আয়, আজ মজা দেখাবো তোকে। ছায়াটা ওর দিকে আরও এগিয়ে এলো। ড্যানি অন্ধকারে ছোট্ট লাল দুটো চোখ দেখতে পেল। পিশাচটা ওকে খুঁজে পেয়েছে। ওর যাবার আর কোনো জায়গা নেই, এমনকি ছাদে যাবার গুপ্ত দরজাটাও বন্ধ। অন্ধকার, শুধুই অন্ধকার। টনি প্লিজ, আমাকে এখান থেকে নিয়ে চলো, প্লিজ প্লিজ। তারপরই এক ঝটকায় ড্যানি ফেরত চলে এলো ওর নিজের উঠানে। ও অনুভব করলো যে ওর শার্ট ভিজে গিয়েছে ঘামে। ভয়ঙ্কর বুম বুম শব্দটা এখনও ওর কানে বেজে উঠছিল। ড্যানির প্যান্ট থেকে পেশাবের গন্ধ ভেসে এলো। প্রচণ্ড ভয়ে কোন ফাঁকে এটা হয়ে গিয়েছে ও নিজেও জানে না। ওর চোখে এখনও বাথটাবের পাশে ঝুলতে থাকা রক্তাক্ত হাতটা ভাসছিল, আর একটা শব্দ বারবার এসে হানা দিচ্ছিল ওর মনে, রেড ড্রাম। কিন্তু এখন চারদিকে আলো ফুটেছে, ও বাস্তব জগতে ফিরে এসেছে। আশেপাশের সব কিছুই সত্যিকারের, শুধু টনি বাদে। ও এখন অনেক দূরে দাঁড়িয়ে আছে, ওকে প্রায় দেখাই যাচ্ছে না। ওখান থেকে টনির সুরেলা গলা ভেসে এলো, সাবধানে থেকো ডগ। তারপর মুহূর্তেই টনি মিলিয়ে গেল, আর বাবার লক্কর ঝক্কর লাল গাড়িটা দেখা দিল। ড্যানি এক লাফে উঠে দাঁড়ালো। হাত নাড়াতে নাড়াতে ও দৌড়ে এগিয়ে ডাকলো, বাবা বাবা। বাবা এসে গাড়িটা ঘুরিয়ে বাসার সামনে রেখে ইঞ্জিন বন্ধ করলো। ড্যানি দৌড়ে বাবার কাছে যেয়ে থমকে দাঁড়ালো। ওর সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। গাড়িতে বাবার পাশের সিটে একটা বিশাল হাতুড়ি রাখা। হাতুড়িটার মাথায় চুল আর রক্ত লেগে রয়েছে। পর মুহূর্তেই ওটা বদলে গিয়ে একটা বাজারের ব্যাগ হয়ে গেল। ড্যানি, তুই ঠিক আছিস ডগ? হ্যাঁ, আমি ঠিকই আছি। ড্যানি বাবার জিন্সের জ্যাকেটের মুখ ডুবিয়ে বাবাকে শরীরের সব শক্তি দিয়ে জড়িয়ে ধরল। জ্যাকও একটু অবাক হয়ে ওকে জড়িয়ে ধরল। তোর এভাবে রোদের মধ্যে বসে থাকা ঠিক হয়নি ডগ, ঘামে একদম ভিজে গিয়েছিস। আমি বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমিও অপেক্ষা করছিলাম তোকে আবার কখন দেখব তার জন্য। আমি বাজার থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছি। তোর শরীরে কি এগুলো বয়ে নিয়ে যাবার মতো শক্তি আছে? তুমি শুধু দেখো। ডক্টরেন্স, তুমি তো সুপারম্যান হয়ে যাচ্ছ। কথাটা বলে জ্যাক ড্যানির চুলে হাত বুলিয়ে দিল। ততক্ষণে মাও নিচে নেমে এসেছে। বাবা এগিয়ে যেয়ে মাকে চুমু দিল। ওদের চারপাশেও ভালোবাসা খেলা করছিল, ঠিক বিকালে দেখা ছেলে আর মেয়েটার মতো। ড্যানি মনে মনে খুশি হলো। সব কিছু ঠিকই আছে, বাবা বাসায় চলে এসেছে, মা এখনও বাবাকে ভালোবাসে, কোনো খারাপ কিছু হয়নি। আর টনি ওকে যা দেখায় তা সবসময় সত্যি হয় না। কিন্তু ওর মনের এক কোণায় ভয়টা তখনও লুকিয়েছিল। ও আয়নায় যে শব্দটা দেখেছে, তার মানে কি?